নমস্কার দর্শকবৃন্দ। আজ আমরা এমন একটা সমস্যা নিয়ে আলোচনা করব যা কিনা আপনাদের প্রায় সব বাড়িতেই কিন্তু হয়ে থাকে বা আপনারা দেখেন। আজ আমরা আলোচনা করব কৃমির সমস্যা নিয়ে। বাস্তবে বাচ্চাদের কৃমির সমস্যা আমরা বুঝতে পারি বা আমরা অনেক সময় দেখি যে বাচ্চারা খাওয়া দাওয়া করছে না, রোগা হয়ে যাচ্ছে, অনেক সময় বিভিন্ন রকমের লক্ষণ দেখা দিচ্ছে, যার জন্য আমরা বুঝতে পারি যে বাচ্চাদের কৃমির সমস্যা হয়েছে এবং সেই সমস্যায় আমরা কিন্তু বিভিন্ন রকমের ঔষধ সেই বাচ্চাটাকে দিয়ে থাকি। কিন্তু একটা জিনিস কি আপনি বুঝতে পারছেন যে বড়দের ক্ষেত্রেও কিন্তু কৃমির সংক্রমণ হয়। অনেক সময় আমরা এটা বুঝতে পারি, অনেক সময় আমরা এটা বুঝতে পারি না। আমরা ভাবি সাধারণ কোনো সমস্যা, সাধারণ কোনো লক্ষণ, আমরা ইন্টারনেট দেখে বা হয়তো নিজে থেকে বিভিন্ন রকমের ঔষধ সেবন করি এবং ঔষধ সেবন করার পরেই আমাদের শুরু হয় বিভিন্ন রকমের সমস্যা। যদি দেখা যাচ্ছে যে আপনার কৃমির সমস্যা হয়েছে বা অনেক দিন ধরে আপনি কৃমির সমস্যায় ভুগছেন, যদি আপনি এটাকে অবহেলা করেন, যদি আপনি এটাকে ঠিকঠাক টাইমে ট্রিটমেন্ট না করান, তাহলে এটা একটা বড় সমস্যার কারণ হতে পারে। আজকের আলোচনায় মূলত আমরা দুটো কৃমির সমস্যা নিয়ে আলোচনা করব। একটা হলো গোল ওয়ার্ম আর একটা হলো ছোট যে পিন ওয়ার্মগুলো পাওয়া যায় বা এটাকে বলা হয় থ্রেড ওয়ার্ম। আমরা এই দুটো কৃমি নিয়ে আজ আমরা আলোচনা করব। এছাড়াও বিভিন্ন রকমের ওয়ার্ম হয় বা বিভিন্ন রকমের সমস্যা হয়, যেমন ধরুন টেপ ওয়ার্মের সমস্যা হয়, হুক ওয়ার্মের সমস্যা হয়। এগুলো একটা আলাদা বিষয়, আমরা অবশ্যই এই বিষয়টা নিয়েও বিস্তারিতভাবে পরে আলোচনা করব। প্রথমেই বলি যে এই গোল কৃমি বা ধরুন রাউন্ড ওয়ার্ম যেটা, সেটা কোথায় থাকে? এটা কিন্তু অন্ত্রে বসবাস করে। আর যেটা থ্রেড ওয়ার্ম বা কুচো কৃমি, সুতোর মতো কৃমি, পিন কৃমি বা পিন ওয়ার্ম, এটা কিন্তু মলদ্বারের ওখানেই থাকে বা মলদ্বারের ভেতরেই এটা কিন্তু বসবাস করে এবং মলদ্বারের আশেপাশে এই কৃমির দ্বারা চুলকানির সৃষ্টি হয়, ইচিং হয়, ইরিটেশন হয়। প্রথমেই বলি কৃমির সংক্রমণ এত কেন বেশি হয়। প্রথম কারণ হলো দর্শকবৃন্দ যে অনেক সময় দেখা যায় নর্দমার জল বা সেপটিক ট্যাঙ্ক বা বিভিন্ন রকমের জলের উৎস বা বৃষ্টির জল একটা জায়গায় এসে জমা হয় বা কাছাকাছি থাকে। অনেক সময় কি হয়, অত্যাধিক পরিমাণে বৃষ্টি হলে বৃষ্টির জল উপচে পড়ে এবং এই সময়টায় বৃষ্টির জল মাটির নিচ দিয়ে চুইয়ে যায়, অথবা অনেক সময় খাল বিল জলের উৎস বা পানীয় জলের উৎসের সাথে সরাসরি মিশে যায়। এই সময়টায় কি হয়, বিভিন্ন রকমের কৃমির ডিম, কৃমির লার্ভা সেই দূষিত জল থেকেই কিন্তু ডাইরেক্টলি শরীরের মধ্যে প্রবেশ করে। এরপরে আমরা অনেকজনকে দেখি যে যারা কিনা বাইরে থেকে এলো, হাত পা ঠিকঠাক করে ধুলো না, হাইজিন ঠিকঠাক করে মেনটেন করলো না, সেই হাতেই সে খাবার খাচ্ছে, সেই অবস্থাতেই সে খাবার খাচ্ছে। এতে কি হয়, বাইরে থেকে যখন আপনি আসছেন সেই সময়টায় কৃমির বিভিন্ন রকমের ডিম, বিভিন্ন রকমের লার্ভা বা সংক্রামক কোনো একটা জিনিস আপনার শরীরের মধ্যে লেগে আছে। সেই অবস্থায় যখন আপনি খাচ্ছেন, সেই ডিমটা বা সেই লার্ভাটা আপনার অন্ত্রের মধ্যে যাচ্ছে, এতে আপনার কৃমির সমস্যা হচ্ছে। অনেকে আছে যারা কিনা চক খায় বা মাটি খায়, তাদের ক্ষেত্রেও কিন্তু কৃমির যে সমস্যা সেটা আমরা দেখতে পাই। অনেক বাচ্চারা আছে যারা কিনা মাটিতে ডাইরেক্টলি খালি পায়ে হাঁটাহাঁটি করে বা মাটিতে খেলাধুলা করে, তাদের মধ্যেও আমরা কৃমির যে সমস্যা সেটা দেখতে পাই। এছাড়াও অনেকে আছেন যারা কিনা যেখান সেখানকার জল খেয়ে ফেলেন, সেই জলটা হয়তো অঢাকা অবস্থায় ছিল বা সেই জলটা হয়তো এমন কোনো জায়গা থেকে নেওয়া ছিল যেখানে কিনা ডাইরেক্টলি যে দূষিত জল সেটা মেশে সেটাকেই তিনি পানীয় জল হিসাবে গ্রহণ করছেন। এক্ষেত্রেও কিন্তু কৃমির সমস্যা আমরা অনেক সময় দেখতে পাই। এইবার আমি বলবো দর্শকবৃন্দ যে কৃমির সংক্রমণ হলে আমরা কি কি লক্ষণ দেখতে পাই। প্রথম কথা হলো, কৃমির যদি সংক্রমণ কারো ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, তাহলে অনেক সময় সেই ব্যক্তিটার চুলকানি হতে পারে, র্যাশ হতে পারে। অনেক সময় আমরা এটাকে কি ভাবি যে এটা হয়তো কোনো সাধারণ অ্যালার্জি বা হয়তো কোনো ফুড অ্যালার্জি বা হয়তো কোথাও থেকে কোনো অ্যালার্জি হয়েছে। এই ভেবে আমরা এই চুলকানিটাকে বা র্যাশটাকে অ্যালার্জি ভেবে ভুল করি এবং বিভিন্ন সময় আমরা কিন্তু ঔষধ খাই। দ্বিতীয় লক্ষণ আমরা যেটা দেখতে পাই, যাদের ক্ষেত্রে কৃমির সমস্যা হয় তাদের ক্ষেত্রে কিন্তু পেটে ব্যথা থাকতে পারে। পেটে ব্যথারও একটা লক্ষণ দেখতে পাওয়া যায় যে যে ব্যক্তির বা যে বাচ্চার পেটে কৃমির সমস্যা হবে তার নাভির চারপাশে পেটে ব্যথা হবে এবং সেই পেটে ব্যথাটা অনেক সময় বাবা মা বা বড়দের মধ্যেও যদি পেটে ব্যথা হয়, তারা গ্যাস অ্যাসিডের ব্যথা বা বদহজমের ব্যথা ভেবে বিভিন্ন রকমের ঔষধ কিন্তু সেবন করেন, কিন্তু আসলেই দেখা যায় যে সেই ব্যথাটা কৃমির সংক্রমণের জন্য পেটে ব্যথা হচ্ছে। তৃতীয় লক্ষণ আমরা যেটা দেখতে পাই, অনেক বাচ্চাদের মধ্যে বা বাচ্চার বাবা মা আমাদেরকে এসে অভিযোগ করেন যে ডাক্তারবাবু, আমার বাচ্চা ঠিকঠাক করে খাচ্ছে কিন্তু মোটা হচ্ছে না বা তার ওজন বাড়ছে না, একই রকম আছে। তাহলে সেক্ষেত্রে সেই বাচ্চাটার কৃমির সমস্যা হতে পারে। চতুর্থ লক্ষণ আমরা যেটা দেখতে পাই অনেক বাচ্চাদের মধ্যে, যে তারা খেতে চায় না, তাদের খাবারে একটা অনীহা হয়, তাদের খেতে কোনো রকম মন যায় না, তারা খেলাধুলা করছে, সব কিছু করছে, কিন্তু খাবার সে খেতে চাইছে না বা তার খিদে পাচ্ছে না। এখানেও আমরা কিন্তু কৃমির সংক্রমণ
দেখতে পাই। অনেক বাচ্চাদের মধ্যে দেখা যায় যে তার কিন্তু ঘুমের মধ্যে লালা পড়ে, অনবরত তার লালা পড়ছে। এক্ষেত্রেও বাবা মা যখন আমাদেরকে এসে বলেন, আমরা তখন তার কেস হিস্ট্রি নিই এবং আমরা জানতে পারি যে সেই বাচ্চাটার কৃমির সংক্রমণ হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাই যে অনেক বাচ্চাদের মধ্যে দাঁত কিরমির করার সমস্যা থাকে বা সে ঘুমের মধ্যে দাঁতে দাঁত ঘষাঘষি করছে। এক্ষেত্রেও কিন্তু আমরা ধরি যে সেই বাচ্চাটার কৃমির সংক্রমণ হয়েছে। অনেক সময় দেখা যায় যে অনেকের মলদ্বারে চুলকুনি হয়, মলদ্বারে র্যাশ বেরোতে পারে। অনেক সময় মলদ্বারে কিন্তু সেই চুলকুনি হওয়ার সাথে সাথে অনেক সময় খেয়াল করলে সেখানে কিন্তু পিন ওয়ার্ম বা ছোট ছোট কুচো কৃমির মতো বা হয়তো দেখতে পাবেন যে ছোট ছোট কৃমির মতো একটা কিছু বের হয়। সেই সময়টাও আমরা কিন্তু পেশেন্টকে বলে থাকি যে তার কৃমির সমস্যা হয়েছে। অনেক সময় দেখা যায় যে অনেক বাচ্চাদের মধ্যে তার কিন্তু মিষ্টি খাওয়ার যে প্রবণতা সেটা বেড়ে যায়। তাই সেক্ষেত্রেও কিন্তু আমরা অনেক সময় পেশেন্টের কেস হিস্ট্রি নিই এবং আমরা জানতে পারি যে সেই পেশেন্টের কৃমির সমস্যা হতে পারে। এছাড়াও খাওয়ার পরে বমি বমি ভাব, এছাড়াও হয়তো খাওয়ার পরে ঘুম ঘুম ভাব, এছাড়াও অনেক সময় দেখবেন যে হাঁটু বা কনুইটাকে বুকের কাছে নিয়ে বাচ্চা ঘুমোচ্ছে। সেক্ষেত্রেও আমরা কিন্তু ভাবি যে বাচ্চাটার কৃমির সংক্রমণ হয়েছে। এইবার আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে একজন বাচ্চা বা একজন বড় যদি কারো কৃমির সংক্রমণ হয় তাহলে আমরা কতগুলো লক্ষণ পাচ্ছি। বিশেষ করে আপনারা অনেকেই বলেন যে ডাক্তারবাবু, মিষ্টি খেতে আমার বাচ্চা প্রচুর পরিমাণে পছন্দ করছে বা মিষ্টি খেতে চাইছে। সেই সম্বন্ধে আমি একটু আপনাদেরকে যদি খুলে বলি তাহলে বলবো দর্শকবৃন্দ, যখন আপনাদের কৃমির সংক্রমণ হবে বা কোনো পেশেন্টের বা কোনো বাচ্চার যখন পেটের মধ্যে কৃমির সংক্রমণ হবে, কৃমি কি করবে, তার অন্ত্রের মধ্যে থাকা যে শর্করা সেটা পুরো টেনে নিয়ে সে তার পুষ্টির যোগান দেবে এবং এতে কি হবে যে সেই বাচ্চাটার বা বড় যার কৃমির সংক্রমণ হয়েছে তার শরীরের মধ্যে শর্করার চাহিদা তৈরি হবে এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে বাচ্চা বা বড়দের হঠাৎ করে মিষ্টি খাওয়ার যে প্রবণতা সেটা বেড়ে যায়। এরপরে আপনাদের অনেকেরই মনে একটা ধারণা হয় যে বাচ্চাবেলায় তো কৃমি হয়, বড় হলে হয়তো কৃমির সমস্যাটা ধীরে ধীরে সেরে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি দর্শকবৃন্দ, এই ধারণাটা আপনাদের ভুল। বাচ্চাদের ক্ষেত্রে কৃমির সংক্রমণ আপনি হয়তো এড়িয়ে যাচ্ছেন না বা আপনি সেই বাচ্চাটাকে ঔষধ দিচ্ছেন। যদি বড়দের ক্ষেত্রে সেই কৃমির সমস্যাটাকে বা কৃমির সংক্রমণটাকে আপনি এড়িয়ে যান তাহলে সমস্যা কি হবে, এই সমস্যাটা বছরের পর বছর ধরে রয়ে যাবে এবং বছরের পর বছর ধরে যখন রয়ে যাবে তখন বিভিন্ন রকমের সমস্যা বা বিভিন্ন রকমের লক্ষণ আপনার মধ্যে দেখা দেবে। আপনি সেই লক্ষণ অনুযায়ী ঔষধ খাবেন কিন্তু তাতে কোনো রকম কোনো কাজ হবে না। যেমন ধরুন, আপনার যদি পেটে ব্যথা হয় আপনি গ্যাসের ওষুধ খেতে পারেন, আপনার যদি র্যাশের সমস্যা হয় আপনি হয়তো অ্যালার্জির ওষুধ খাচ্ছেন, বা হয়তো আপনার দাঁতের সমস্যা হচ্ছে, বা হয়তো আপনার খিদে পাচ্ছে না, আপনি বিভিন্ন রকমের ঔষধ সেবন করছেন কিন্তু তাতে আপনি কোনো ফল পাচ্ছেন না। এবং এভাবেই একটা অভ্যাস আপনার তৈরি হবে এবং এই অভ্যাসটাই আপনার একটা বিরাট বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এইবার আপনাদের অনেকেরই মনে কোশ্চেন হতে পারে যে ডাক্তারবাবু, কৃমির সমস্যা হচ্ছে, আমি যদি চিকিৎসা না করাই তাহলে এর ক্ষেত্রে সাইড এফেক্ট কি হতে পারে? প্রথম কথা হলো, যদি আপনার ক্ষেত্রে কৃমির সমস্যা হয় বা কৃমি প্রচুর পরিমাণে বেড়েছে, আপনি বুঝতে পারছেন না কিন্তু আপনার লক্ষণ দেখা দিচ্ছে, কিন্তু আপনি ট্রিটমেন্ট করাতে চাইছেন না, তাহলে কি হবে, ভবিষ্যতে সেই কৃমির সংখ্যা আরো বেশি বেড়ে যাবে এবং আপনার অন্ত্রের মধ্যে একটা ব্লকেজ সৃষ্টি হবে এবং সেটা একটা মারাত্মক ক্ষতির দিকে আপনাকে নিয়ে যাবে। এবং এক্ষেত্রে অপারেশন করা ছাড়া আমাদের কাছে কোনো উপায় থাকে না। তাই যখন আপনার ক্ষেত্রে কৃমির সমস্যা হবে বা আপনি যদি দেখতে পাচ্ছেন যে এরকম কোনো লক্ষণ আপনার মধ্যে হচ্ছে, অবশ্যই দেরি না করে আপনি যদি সেই লক্ষণ না বোঝেন তাহলে কাছের কোনো চিকিৎসকের কাছে যান বা আপনার চেনা জানা কোনো চিকিৎসকের কাছে যান, ভেরিফাই করান, পরীক্ষা করান। যদি আপনার ক্ষেত্রে কৃমির সমস্যা হয় তাহলে আপনি মাঝে মধ্যে কৃমির ঔষধ খান, দেখবেন আপনি কিন্তু খুব ভালো থাকবেন। এইবার আমি আসবো দর্শকবৃন্দ হোমিওপ্যাথির চিকিৎসায়, অর্থাৎ হোমিওপ্যাথিতে আপনি কৃমির সমস্যা কিভাবে কমাবেন। হোমিওপ্যাথিক্যালি কিন্তু মেন 3টি ঔষধ এই কৃমির সমস্যাতে সব থেকে ভালো কাজ করে। প্রথমেই আমি যদি বলি বাচ্চাদের ক্ষেত্রে, তাহলে বাচ্চার বয়স যদি 10 বছরের মধ্যে থাকে তাহলে আপনি এক্ষেত্রে সিনা 200 বা আপনি কিন্তু স্যান্টোনাইন 3x যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা ঔষধ আপনি কিন্তু সেবন করতে পারেন। এক্ষেত্রে আমি আমার পেশেন্টদেরকে সিনা 200-এর দুটো ডোজ দিয়ে থাকি, অর্থাৎ সিনা 200 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে 2 দিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আমি কিন্তু সেই বাচ্চাটাকে দিয়ে থাকি। এর সাথে আমি স্যান্টোনাইন 3x পোটেন্সি একটা করে ট্যাবলেট দিনে 2 বার খাওয়ার আগে চুষে হাফ কাপ নর্মাল জল সহ আমি সেই বাচ্চাটাকে খেতে বলি। এতে দেখি যে তার যে থ্রেড ওয়ার্মের সমস্যা
বা তার যে ধরুন গোল ওয়ার্মের সমস্যা বা তার পিন ওয়ার্মের সমস্যা বা ছোট ছোট কৃমির সমস্যা, এটা কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যায়। আর যদি বড়দের ক্ষেত্রে বলি, তাহলে সেক্ষেত্রে আমি সিনা 200 এবং তার সাথে সাথে আমি স্যান্টোনাইন 30 পোটেন্সি আমি কিন্তু ইউজ করি। এক্ষেত্রে কিভাবে আমি ডোজ দিই, সিনা 200-এর 2টো বা 3টে ডোজ, অর্থাৎ সিনা 200 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে একবার সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আমি সেই অ্যাডাল্ট পেশেন্টটাকে 2 দিন বা 3 দিন সকালে খেতে দিই এবং তারপরে আমি স্যান্টোনাইন 30 পোটেন্সি 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 3 বার পরপর 4 দিন বা 5 দিন সেই পেশেন্টটাকে আমি খেতে দিই। এতে দেখি বড়দের ক্ষেত্রে যে ছোট ছোট ওয়ার্মের সমস্যা বা থ্রেড ওয়ার্মের সমস্যা বা গোল ওয়ার্মের সমস্যা বা কৃমির সমস্যা, সেটা কিন্তু ধীরে ধীরে ঠিক হতে থাকে। কিন্তু যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে কৃমির সমস্যা হয়েছে, অত্যাধিক পরিমাণে কৃমি হচ্ছে এবং তার সাথে সাথে তার অনেক দিনকার কৃমির সমস্যা, তাহলে সেক্ষেত্রে আমি এই ঔষধগুলোর সাথে চেলন মাদার টিংচার আমি কিন্তু খেতে দিই, যদি পেশেন্ট ক্রনিক অবস্থায় থাকে বা অনেক দিন ধরে ভুগছে। এক্ষেত্রে চেলন মাদার টিংচার 10 ফোঁটা করে দিনে 2 বার বা দিনে 3 বার পেশেন্টের কন্ডিশন ওয়াইজ 1 কাপ নর্মাল জলের মধ্যে মিশিয়ে খাওয়ার আগে আমি কিন্তু কিছুদিন পেশেন্টটাকে খেতে দিই। এতে দেখি যে পেশেন্টের বা রোগীর যে কৃমির সমস্যা হয়েছিল সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। কৃষকবৃন্দ, আমি আজ যে ঔষধগুলো আলোচনা করলাম, সেই ঔষধগুলো আমি আমার এক্সপিরিয়েন্সের উপর থেকে বললাম বা আমি আমার অভিজ্ঞতার উপর থেকে বললাম। এছাড়াও যদি আপনাদের আর কোনো সমস্যা থাকে বা হয়তো ধরুন আপনি এই ঔষধগুলো সেবন করেছেন কিন্তু আপনার কৃমির সমস্যা কোনো মতে যাচ্ছে না, তাহলে আপনি অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিতে পারেন। তার পরামর্শ মতো আপনি কিন্তু ঔষধ সেবন করতে পারেন। তবে এটুকু মাথায় রাখবেন যে বয়স ভেদে বা সমস্যা ভেদে কিন্তু পোটেন্সি বা ডোজ আলাদা আলাদা হতে পারে। এরপরে আমি বলবো দর্শকবৃন্দ যে ঔষধ খাওয়ার পাশাপাশি আপনাকে কিন্তু কিছু প্রতিরোধের ব্যবস্থামূলক যে নিয়ম সেটাও কিন্তু মেনে চলতে হবে। তার কারণটা হলো, শুধু আপনি ভাববেন যে আমি ঔষধ খাবো আমি সেরে যাব, তা কিন্তু হবে না। এতে কি হবে, আপনি ঔষধ খাবেন, কিছুদিন ভালো থাকবেন, তারপরে কিন্তু আবার আপনার কৃমির যে সমস্যা সেটা কিন্তু ফেরত আসবে। প্রথম যে ব্যবস্থাপনা আপনি মেনে চলবেন সেটা হলো, আপনি যখন বাইরে থেকে আসবেন তখন আপনাকে ভালো করে বা প্রপারলি হাইজিন মেনটেন করতে হবে, অর্থাৎ হাত পা ভালো করে ধুতে হবে, দরকার পড়লে সাবান দিয়ে হাত পা ধুতে হবে, তারপরে আপনি খাবার খান বা তারপরে আপনি ঘরে প্রবেশ করুন। এছাড়াও দর্শকবৃন্দ, খাওয়ারের আগে এবং টয়লেট করার পর সাবান দিয়ে ভালো করে হাত ধোয়ার অভ্যেস করুন এবং বাড়ির সদস্যদের সবাইকে এই ম্যাটারে বোঝান যাতে তারা হাইজিন মেনটেন করে। এতেও দেখবেন যে কৃমির যে সমস্যা সেটাকে কিন্তু প্রতিরোধ করা সহজ হবে। বিভিন্ন রকমের বাইরের জল খাওয়া থেকে নিজেকে বিরত করুন, কারণ বাইরের জল কেমন হবে না হবে, হয়তো কোনো দূষিত জলের সাথে মিক্স করা আছে, সেক্ষেত্রে আপনার কিন্তু কৃমির যে সমস্যা সেটা বেড়ে যেতে পারে। এছাড়াও দর্শকবৃন্দ, যারা মাটিতে খেলাধুলা করে বা যে বাচ্চারা মাটিতে খেলাধুলা করে তাদের ক্ষেত্রে অবশ্যই তারা যখন ঘরে ঢুকবে তখন তারা যেন ভালো করে প্রপারলি ফ্রেশ হয়ে পরিষ্কার হয়ে স্নান করে বা সাবান দিয়ে ভালো করে স্নান করে তাকে ঘরে নিয়ে আসুন। এতেও দেখবেন যে কৃমির যে সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে প্রতিরোধ হবে। খালি পায়ে যদি আপনার হাঁটার অভ্যেস থাকে মাটিতে, সেটাকে বন্ধ করুন। তার কারণটা হলো, খালি পায়ে কি হবে যে পায়ের সাথে বা পায়ের যে চামড়া আছে তার সাথে কৃমির ডিম, কৃমির লাভা আপনার কিন্তু ঘরে চলে আসতে পারে এবং এক্ষেত্রে আপনার কৃমির সমস্যা আরো বেশি বাড়তে পারে। তাই খালি পায়ে হাঁটার যে অভ্যেস সেটা আপনি বন্ধ করুন। এছাড়াও যদি আপনার বাচ্চার মাটি খাওয়ার অভ্যেস থাকে তাহলে সেদিকে নজর দিন, প্রয়োজনে চিকিৎসকের কাছে পরামর্শ নিন এবং সেদিকে আপনি ট্রিটমেন্ট করান বা চিকিৎসা করান। এছাড়াও আপনি যদি শিক্ষিত হন বা আপনি যদি বাড়ির প্রধান মেম্বার হন বা আপনি আপনার বাড়ির সদস্যদের অবশ্যই মৌলিক যে স্বাস্থ্যবিধি সেটা বোঝান এবং তাদেরকে বলুন যে কোথা থেকে কিভাবে তার যে প্রতিরোধের ব্যবস্থা করতে হবে বা কিভাবে হাইজিন মেনটেন করতে হবে সেটা যেন তারা মেনে চলে। এতেই দেখবেন যে তাদের যে সমস্যা বা তাদের যে কৃমির সমস্যা সেটা যেন ধীরে ধীরে কমতে থাকবে। সবশেষে মনে রাখবেন যে কৃমির সমস্যা প্রায় পরিবারে একটা অবহেলিত সমস্যা, কিন্তু যদি এটাকে ঠিকঠাক সময়ে না গুরুত্ব দেওয়া হয়, যদি এটাকে ঠিকঠাক সময়ে না ট্রিটমেন্ট করা হয়, তাহলে অবশ্যই এটা ভবিষ্যতে একটা মারাত্মক রূপ ধারণ করতে পারে। তাই দেরি না করে আপনার মধ্যে যদি কৃমির হওয়ার কোনো লক্ষণ দেখতে পাওয়া যায় তাহলে আপনি অবশ্যই চিকিৎসকের কাছে যান, তার পরামর্শ নিন, তার পরামর্শ মতো আপনি ঔষধ সেবন করুন। দেখবেন যে কিছুদিনের মধ্যেই আপনার যে কৃমির সমস্যা সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। আশা করব দর্শকবৃন্দ, আজকের যে আলোচনা, আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। যারা আমার কাছ থেকে পেইড কনসালটেশন চান তারা অবশ্যই এই ভিডিওতে দেওয়া ফোন নম্বরে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং সেখান থেকে আপনি লিংক নিয়ে আপনি আপনার টাইম এবং ডেট মতো আপনি আপনার পেইড কনসালটেশন নিতে পারেন। মনে রাখবেন এই নাম্বারটা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করার জন্য, অবশ্যই কল করার জন্য নয়। আপনি যদি কল করতেই চান বা আপনি যদি কথা বলতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে আগে মেসেজ করুন,
সেখান থেকে সময় নিন এবং সেই অনুযায়ী আপনি কল করতে পারেন বা কথা বলতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগমিয়া চ্যানেল। যদি আপনার মনে হয় যে কোনো টপিক নিয়ে আলোচনা করা দরকার বা কোনো বিষয় নিয়ে আলোচনা করা দরকার, তাহলে অবশ্যই আপনি এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন এবং আমরা চাইবো যে সেই আলোচনাটা অর্থাৎ আপনার বিষয়টা যেন তাড়াতাড়ি আমরা নিয়ে আসতে পারি। আজকের মতো এতটুকুই। দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।